এবার এক সচিবের গৃহকর্মীর বাসায় অভিযান চালিয়ে পাওয়া গেল নগদ টাকার পাহাড়। উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকা। চাঞ্চল্যকর সেই অভিযান নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। বলে হাঙ্কেরে ইকোনমিক্সের তত্ত্ব শিখায়। আমি ক্ষুদ্রকালেই ইকোনমিক্স শিখছি আমার মায়ের কাছে। বাংলাদেশের মায়েদের আছে প্রখর বুদ্ধি, অবশ্য পৃথিবীর সকল নারীদেরই প্রখর বুদ্ধিমত্তা থাকে, এটা শুই না আমার ক্ষুদ্র ভ্রাতারা মন খারাপ করেন না। সন্তানদের বুদ্ধিমত্তা নাকি আসে মায়েদের থেকে, তাই নারীদের প্রখর বুদ্ধিমত্তায় আমাদের আনন্দিত হওয়ারই কথা। আমাদের নিত্য অভাবের সংসারে যেই মায়েরা কোন এক অদ্ভুত জাদু বলে সংসার চালায় নেন, এই দক্ষতার কোনো তুলনা নাই। হাসিনা বাংলাদেশের অনেক ক্ষতি করছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আরেকটা ক্ষতি করছে যেটা নিয়ে আমরা কোনো কথা বলি না, সেটা হইতেছে মনস্তাত্ত্বিক ক্ষতি। হাসিনা যে মনস্তাত্ত্বিক ক্ষতি করছে সেটা হইতেছে যে যেই বাঙালি পুরুষ মাতৃভক্ত, সেই বাঙালির কাছে একজন প্রতিহিংসা পরায়ণ অত্যাচারী মিথ্যুক লোভী নারীর চিত্র সে তুলে ধরছে। বাঙালির মননে যে মাতৃভাবনা ছিল, মা বইলা যে চিত্রটা তার মাথায় ফুটে ওঠে, সেইটা একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে। যাই হোক, আমাদের আসল আলাপে ফিরে আসি। হাসিনা আমাদের টাকাকে কেমনে তেজপাতা করে দিচ্ছে এটা বোঝার জন্য আমার মায়ের শেখানো ইকোনমিক্সের ব্যবহার করব। আসেন সেটা শিখে নিই। আমার মা ছোটবেলায় বলতেন যে স্বাধীনতার আগে আমার বাবার বেতন ছিল 150 টাকা। তিনি স্কুলে মাস্টারি করতেন, বগুড়া জেলা স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করছিলেন। সেই সময় 150 টাকায় আমার মা বলতেন 1 ভরি সোনা কেনা যেত। আর তিনি বলতেন সেই সময় যে আজকে যেই বেতন, মানে সেই সময় আমার বাবার যে বেতন ছিল, সেই বেতনের 4 মাসের টাকা তো 1 ভরি সোনা কেনা যায় না। মা ঠিকই বলছিলেন। এই যে দেখেন, হাসিনার লেসপেন্সার ভূমিদস্যু শাহ আলমের পত্রিকায় 1970 সালের সোনার দাম দিছে। একটু বড় করে দেখান ওই লাইনগুলা। হ্যাঁ দেখেন কত 1970 সালে সোনার দাম কত ছিল। এইবার বলেন, আপনি যদি একটা স্কুলের টিচার হন এখন, তাহলে কি আপনার বেতন দিয়ে আপনি 1 ভরি সোনা কিনতে পারেন? আজকে পারেন না। তাহলে আসেন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখি। আওয়ামী লীগ তো বলে যে পাকিস্তান আমলের চাইতে বাংলাদেশ আমলে অনেক উন্নতি হয়েছে। এটাও বলা হয় যে পাকিস্তান আমাদের শোষণ করতো, তাই না? বলে তো। তাইলে পাকিস্তান আমলে স্কুল শিক্ষক যে বেতন পাইতো, স্বাধীন বাংলাদেশে সেটা দিতে পারে না কেন একজন স্কুল শিক্ষককে? খুবই সঙ্গত প্রশ্ন না? তাইলে এই স্বাধীনতায় সাধারণ মানুষের কি লাভ হয়েছে বুঝান তো? আর যদি ধৈর্যই নেই যে বাংলাদেশ প্রচুর উন্নতি করছে পাকিস্তান আমলের থেকে, তাহলে তো বাংলাদেশের স্কুল টিচারদের বেতন এখন কমপক্ষে 1.5 লাখ টাকা হওয়ার কথা, তাই না? যুক্তি তো তাই বলে। তাহলে আজকে স্কুল শিক্ষকদের বেতন কত? এই যে দেখেন প্রথম আলোর নিউজ, আমি ধরলাম 30,000 টাকা, বাড়াই ধরলাম। তার বেতন পাকিস্তান আমলের যদি সমান হইতো, তাহলে তার বেতন হওয়ার কথা ছিল কম কইরা হইলেও 93,000 টাকা। ঠিক কিনা বলেন? তো তাইলে এই যে 93,000 মাইনাস 30,000 টাকা, মানে প্রায় 63,000 টাকা কার পকেটে গেছে? কইয়া দিতে হবে কার পকেটে গেছে? হাসিনা আর তার লেসপেন্সারদের পকেটে গেছে, ঠিক কিনা? হিসাবে তো তাই বলে। তাহলে কে আমাদের বেশি শোষণ করছে, পাকিস্তানিরা নাকি হাসিনা আর তার দলবল? সোনার দামের হিসাব দিয়ে আমরা আরেকটা জিনিস দেখবো। হ্যাঁ, এখন সেটা হচ্ছে টাকা কিভাবে তেজপাতা হয়ে গেছে। আমরা দরিদ্র বা মধ্যবিত্তরা যেহেতু সোনা কিনি না, কেনার সামর্থ্য নাই, তাই এটা আমাদের চোখে পড়ে না। কিন্তু সোনার দাম দেখবেন সব সময়, এটা পত্রিকা আসে আজকে সোনার দাম কত, তাহলে বুঝবেন টাকা কিভাবে তেজপাতা হয়ে যাচ্ছে। আমি কয়েকটা নিউজ দেখাই। হ্যাঁ আসেন এবার আমরা সেটা দেখি। হাসিনা ক্ষমতায় আসছে 2009 সালে, তাই না? আমার কাছে এই মুহূর্তে 2009 সালের সোনার দামটা নাই, কিন্তু 2010 সালের সোনার দামটা আছে। ওইটা ওই যে হাসিনার লেসপেন্সার পত্রিকাতেই আছে। কিন্তু দেখেন, আসেন দেখি তারা কি বলে। তারা বলছে 2010 সালে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল 36,100 টাকা। 2010 সালে
প্রত্যেক ভরি সোনা কেনা যাইতো 36,100 টাকায় দিয়ে। এখন কত টাকায় কেনা যায় কইবার পারবেন? কয়ে দিই, হ্যাঁ? এই যে দেখেন প্রথম আলো নিউজ জানুয়ারি মাসের 14 তারিখে 93,429 টাকা। তার মানে 2010 সালের 36,100 টাকা আজকার 93,429 টাকা। এই 93,429 টাকাটা পর্দার এক পাশে লিখে রাখেন তো, হ্যাঁ? এরপরে আমি যেই সোনার দাম বলবো তার পাশে লিখতে থাকবেন আর তারিখও দিয়ে দিবেন নিচে, তাইলে আমার দর্শকেরা দেখবে কিভাবে লাফায় লাফায় দাম বাড়ছে সোনার। হ্যাঁ, সোনার দাম কিভাবে বাড়ছে 7 দিন আগের রিপোর্ট দেখেন, তারা কইতেছে সোনার ভরি 90,000 ছাড়িয়ে গেল, ভরিতে 90,746 টাকা। এইবার 29শে ডিসেম্বর মানে তার মাত্র 9 দিন আগে কত ছিল দেখেন, বলা হচ্ছে রেকর্ড উচ্চতায় সোনার দাম প্রতি ভরি 88,413 টাকা। আচ্ছা, ঠিক তার 25 দিন আগে কত ছিল, মানে 3রা ডিসেম্বর 2022 দেখেন কত ছিল। ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা ভরি 87,247 টাকা। আচ্ছা, ঠিক তার 14 দিন আগে কত ছিল, মানে 17ই নভেম্বর 2022, হ্যাঁ, বলা হচ্ছে যে 22 ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে 84,214 টাকা। এখানেই শেষ না, দাঁড়ান আরো আছে। আচ্ছা, তার 5 দিন আগে কত ছিল, মানে 12ই নভেম্বর 2022 কত ছিল আসেন দেখি। 22 ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে 82,465 টাকা লাগে। আমার কাছে এর আগের তথ্য নাই, কিন্তু আপনি তো দেখলেন যে হাসিনা যেই সময় ক্ষমতায় আসছে সেই সময় সোনার দাম 36,000 টাকা আর এখন 93,000 টাকা, তাই না? তার মানে 2009 সালের 36,000 টাকায় যা কিনতে পারতেন তা এখন কিনতে 93,000 টাকা লাগবে, বা তার 3 গুণ টাকা লাগবে, ঠিক কিনা? দেখছেন তো, সপ্তাহে সপ্তাহে দাম বাড়ছে সোনার, আর সপ্তাহে সপ্তাহে আপনার টাকার দাম কমছে। এইবার আসে আমরা একটা কোরিলেশন দেখি, মানে একটার সাথে আর একটা সম্পর্ক দেখি। হ্যাঁ, পত্রিকা জানাইতেছে, এই নিউজটা দেখেন। 2022 সালের জুলাই থেকে নভেম্বরে 18,500 কোটি টাকা ছাপায় ছাড়ছে হাসিনা। এইটা ছাপানো টাকা বাজারে ছাড়ার সর্বোচ্চ রেকর্ড, এর আগে এত টাকা ছাড়া হয়নি। এই সময় কিন্তু সোনার দাম লাফায় লাফায় বাড়ছে, ঠিক কিনা বলেন? তো 2010 সালে আপনার আয় কত ছিল নিজে তো জানেন, তাই না? নিজে হিসাব করেন, আপনার আয় কি এখন তার 3 গুণ হয়েছে? যদি 3 গুণ হয় তাহলে আপনি ঠিক যেই পরিমাণে সচ্ছল ছিলেন 2010 সালে ঠিক তেমনই সচ্ছল আসেন, মাশাআল্লাহ। কিন্তু যদি তার চাইতে কম আয় হয় তাহলে আপনি হাসিনার শাসনে আরো গরিব হয়েছেন, ঠিক কিনা বলেন? তো আমি কি দেখাইলাম, আমার নিজের বানানো কথা নাকি পত্রিকার সংবাদ? আপনারা নিজেরাও সার্চ করলে পাবেন। আমি একটা বর্ণও তো বানায় বলি নাই, একটা ফিগারও তৈরি করে বলি। হাসিনার কাছে কি জবাব আছে যে সে যখন বাংলাদেশের শাসন ক্ষমতা আসছিল সেই সময়ের তুলনায় কেন সাধারণ মানুষ আরো গরিব হইল? কোনো উত্তর হাসিনা দিতে পারবে না। সে মনে করে বাংলাদেশের মানুষ বেকুব। বেকুব আসলে তুমি হাসিনা। যত মানুষরা তুমি দেশ ছাড়া করছো তারাই তোমার চান্দি গরম করে ফেলতেছে আজকে। তারাও আরো তারাইতে থাকো। জহির রায়হান পড়িস, পড়ো নাই তো না, লেখাপড়া তো করো নাই। জহির রায়হান একটা উপন্যাস আছে আর এক ফাল্গুন নামে, হ্যাঁ, পাকিস্তান আমলের সময় নিয়ে লেখা আর কি, কিন্তু তোমার আওয়ামী শাসনের সাথে মিল আছে। সেই উপন্যাসের শেষ লাইনগুলো একটু পড়ি। হ্যাঁ, তো পুলিশ করছে কি, ছাত্রদের ধরে আনছে ইউনিভার্সিটি থেকে, ধরে এক এক করে নাম ধরে ডাকতেছে আর জেলে ঢুকাইতেছে। ওই জায়গায় এসে উপন্যাসটা শেষ হইল। তার মানে উপন্যাসের শেষ অংশে কি লিখছে জহির রায়হান লিখতেছে, নাম ডেকে ডেকে তখন একজন করে ছেলে মেয়েদের ঢোকানো হচ্ছিল জেলখানার ভিতরে। নাম ডাকতে ডাকতে হাঁপিয়ে উঠেছিলেন ডেপুটি জেলার সাহেব। একসময় বিরক্তির সাথে বললেন, এত ছেলেকে জায়গা দেব কোথায়, জেলখানাতে এমনিতেই ভর্তি হয়ে আছে। ওর কথা শুনে কবি রসুল চিৎকার করে উঠল, জেলখানা আরো বাড়ান সাহেব, এত ছোট জেলখানায় হবে না। আর একজন বলে উঠল, এতেই ঘাবড়ে গেলেন নাকি, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। তো কাঁড়াল রানী এত অল্পেই ঘাবড়ায় গেলে চলবে, আসছে ফাল্গুন আমরা তো দ্বিগুণ হব।